আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি আমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের এই কোর্সের বিগত ক্লাসগুলো দেখেননি তাদেরকে বিগত ক্লাসগুলো দেখে আসার জন্য অনুরোধ করছি, যার ফলে আপনাদের এই কোর্সটা বুঝতে সুবিধা হবে। আমরা এখন দেখব আজকের ক্লাসে আমরা কোন কোন টপিকস নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কত প্রকার, কী কী, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব আয়নিক বন্ধন কাকে বলে এবং এক্সাম্পল দেখব। দেন আমরা সমযোজী বন্ধন কাকে বলে এবং সমযোজী বন্ধন কত প্রকার এবং সমযোজী বন্ধনের এক্সাম্পল দেখব। দেন আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের কয়েকটি এক্সাম্পল দেখব। দেন আমরা সবশেষে আমাদের আজকের ক্লাস থেকে বা এই অধ্যায়ের উপর যে সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে রাসায়নিক বন্ধন নিয়ে কথা বলবো। রাসায়নিক বন্ধন কাকে বলে? এক কথায় যদি বলি, কোনো একটি মৌলিক পদার্থের যোজনীটাই হচ্ছে রাসায়নিক বন্ধন, অর্থাৎ একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার প্রবণতাকে রাসায়নিক বন্ধন বলা হয় বা যোজনী বলা হয়। অর্থাৎ আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা এভাবে দিতে পারি, যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এখন আমরা রাসায়নিক বন্ধনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার? 4 প্রকার। প্রথমত আয়নিক বন্ধন, দ্বিতীয়ত সমযোজী বন্ধন, তৃতীয়ত সন্নিবেশ সমযোজী বন্ধন, চতুর্থ ধাতব বন্ধন। এছাড়াও রাসায়নিক বন্ধন আরও কিছু প্রকার আছে। এই যে আমরা যে 4 প্রকার বন্ধনের কথা বলেছি, এর মধ্য থেকে আমাদের 3 প্রকার বন্ধন পড়লেই হবে। প্রথমত আমরা আয়নিক বন্ধন, দেন তারপর আমরা সমযোজী বন্ধন, দেন আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা আয়নিক বন্ধন নিয়ে কথা বলবো। আয়নিক বন্ধন কাকে বলে? অর্থাৎ যে রাসায়নিক বন্ধনে আয়ন তৈরি হয়। আমরা বলতে পারি এভাবে, ধাতু এবং অধাতুর মধ্যকার বন্ধনকে আয়নিক বন্ধন বলে, অথবা ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে যে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। এই আয়নিক বন্ধনের একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা দৈনন্দিন কাজে সবথেকে বেশি ব্যবহার করি কি? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাবার লবণ। এই সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, এই সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের মধ্যে কোন বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। কেন? কেননা এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে? সোডিয়াম ধাতু আছে এবং ক্লোরিন অধাতু আছে। যেহেতু ধাতু এবং অধাতু আছে, অবশ্যই এখানে কি বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। এখন আমরা এই আয়নিক বন্ধনের শর্ত দেখব, অর্থাৎ আয়নিক বন্ধন হতে গেলে কি শর্ত পালন করতে হবে। প্রথমত কোনো একটা যৌগিক পদার্থের মধ্যে কি থাকতে হবে? ধাতু প্লাস অধাতু। অর্থাৎ কোনো একটা যৌগিক পদার্থের মধ্যে যদি ধাতু এবং অধাতু থাকে, অবশ্যই সেখানে আয়নিক বন্ধন কাজ করবে। দেন আমাদের কি করবে? ইলেকট্রন দান এবং গ্রহণ, অর্থাৎ ধাতু ইলেকট্রন দান করবে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। ধাতু অলওয়েজ কি করে? ইলেকট্রন দান করে। যেহেতু আমরা পূর্বেই আলোচনা করেছি ধাতুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 1 থেকে 3টি। অর্থাৎ হয় কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন হবে, না হলে 2টি ইলেকট্রন হবে, না হলে 3টি ইলেকট্রন হবে। অর্থাৎ এই সকল পরমাণুকে আমরা কি বলবো? ধাতু বলবো। এবং অধাতু কাকে বলবো? যে সকল মৌলিক পদার্থের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 5টি, 6টি অথবা 7টি। সেই সকল মৌলিক পদার্থকে আমরা কি বলবো? অধাতু বলবো। এখন আমরা এই ধাতু হিসেবে যেমন সোডিয়ামের কথা বলেছি এবং অধাতু হিসেবে ক্লোরিনের কথা বলেছি, আমরা এখন দেখব যে সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে এবং ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে কি কয়টি ইলেকট্রন আছে। আমরা পূর্বে এও আলোচনা করেছি, এই ধাতুগুলো ইলেকট্রন দান করার ফলে তারা কি করবে? ধনাত্মক আয়ন দিবে, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করার ফলে তারা কি করবে? ঋণাত্মক আয়ন দিবে। এখন ধাতুগুলো যে ধনাত্মক আয়ন দেবে, কয়টি ধনাত্মক আয়ন দেবে? অর্থাৎ সে যতগুলো ইলেকট্রন দান করবে ঠিক তার ধনাত্মক আয়ন সংখ্যাও ততগুলো হবে। আবার অধাতুগুলো তার ঋণাত্মক আয়নের সংখ্যাও ততগুলো হবে যতগুলো সে ইলেকট্রন বাইরে থেকে সে গ্রহণ করবে। যেমন কোনো একটি পরমাণুতে যদি একটি পজিটিভ থাকে, তাহলে বুঝতে হবে যে ওই পরমাণুটা একটা ইলেকট্রন কি করেছে? দান করেছে।
অথবা কোনো পরমাণুর উপরে যদি দুইটি পজিটিভ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে ওই পরমাণুটা কি করেছে, দুইটি ইলেকট্রন দান করেছে। অথবা যদি থাকে কোনো পরমাণুর উপরে তিনটি পজিটিভ চিহ্ন তাহলে মনে করতে হবে যে ওই পরমাণু কি করেছে, তিনটি ইলেকট্রন দান করেছে। আবার অনুরূপভাবে যদি কোনো পরমাণুর উপর দুইটি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে মনে করতে হবে যে ওই পরমাণুটা দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে। আবার যদি কোনো পরমাণুর উপরে তিনটি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে মনে করতে হবে যে ওই পরমাণুটা কি করেছে, তিনটি ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করেছে। দেন আমরা এখন এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে আয়নিক বন্ধন বিদ্যমান এটি বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। কেন ইলেকট্রন বিন্যাস করব? এই কারণে ইলেকট্রন বিন্যাস করব যে সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে এবং ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে এটা চিহ্নিত করার জন্য। সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 11টি। কেননা সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই কারণে পরমাণুর ক্ষেত্রে তার ইলেকট্রন হচ্ছে তার প্রোটন সংখ্যা। আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন ইজ ইকুয়াল টু হচ্ছে কি প্রোটন সংখ্যা, অর্থাৎ তার প্রোটন সমান সমান হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা যদি সে পরমাণু হয়। কিন্তু আয়নের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে তার প্রোটনের থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। যদি পজিটিভ থাকে তাহলে কম হবে, আর যদি কোনো একটা আয়ন নেগেটিভ চার্জ ধারণ করে তাহলে সে কি হবে, অর্থাৎ তার প্রোটন সংখ্যা থেকে তার ইলেকট্রন সংখ্যা বেশি হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এখন যদি মাইনাস থাকে তাহলে এর ইলেকট্রন হচ্ছে 17+1। কেন? এখানে যেহেতু ঋণাত্মক চিহ্ন একটা আছে এই কারণে এখানে তার ইলেকট্রন হবে কয়টি? 18টি। অনুরূপভাবে যদি অক্সিজেন 2- থাকে তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি কয়টি? 8টি। যেহেতু এখানে -2 আছে, এই 8-এর সাথে 2 কি হবে? যোগ হবে। যোগ হয়ে কয়টা হবে? 10টি হবে। অনুরূপভাবে যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম প্লাস, এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে পরমাণুর ক্ষেত্রে 11, কিন্তু যেহেতু পজিটিভ আয়ন দিয়েছে মানে একটা ইলেকট্রন দান করে দিয়েছে এই কারণে কি হবে? 11 থেকে 1 বিয়োগ হয়ে 10টি হবে। মাইনাস থাকলে ইলেকট্রন বৃদ্ধি পাবে, আর যদি পজিটিভ হয় আর ইলেকট্রন কি হবে? মূল পরমাণুর ইলেকট্রন থেকে কম হবে। এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন যে লাস্ট কক্ষপথে একটি এটি বের করব, এই জন্য আমাদের কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। এটার ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি 1s 2s 2p 3s, অর্থাৎ সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথ হচ্ছে কত? 3 নম্বর কক্ষপথ। আর 3 নম্বর কক্ষপথে s অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। অনুরূপভাবে আমরা যদি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি তাহলে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে এটাও আমরা বের করতে পারবো। 1s 2s 2p 3s 3p 5, অর্থাৎ এখানে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা 17টি, কিন্তু তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে? তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে আমাদের 60টি, অর্থাৎ s অরবিটালে 2টি আছে এবং p অরবিটালে 5টি আছে। তাহলে 2টা প্লাস 5টা সমান সমান 60টা। তাহলে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে 60টি ইলেকট্রন আছে। এখন আমরা জানি যে পরমাণুসমূহ তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে তারা কি করে? অষ্টক পূর্ণ করে। এখন এই সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, অষ্টক পূর্ণের জন্য তার কয়টি ইলেকট্রন দরকার? 60টি ইলেকট্রন দরকার। এখন এই অষ্টক পূর্ণের জন্য তার 60টি ইলেকট্রন গ্রহণ করা তার জন্য অনেক কষ্টকর, তার থেকে সে একটি ইলেকট্রন কি করবে? দান করে দেবে। আবার ক্লোরিন পরমাণু তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 60টি ইলেকট্রন আছে। এখন তার অষ্টক পূর্ণের জন্য সে কি করতে হবে? একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন না হলে কি করতে হবে? এই 60টি ইলেকট্রন কাউকে দান করে দিতে হবে। এখন এই দান করার থেকে একটি ইলেকট্রন গ্রহণ করা তার জন্য সহজ। এই কারণে কি করবে? সে সোডিয়াম পরমাণুর যে লাস্ট কক্ষপথে একটি ইলেকট্রন আছে এই একটি ইলেকট্রন এই ক্লোরিন পরমাণু সে কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করার ফলে সোডিয়াম পরমাণু ধনাত্মক আয়ন দিবে এবং ক্লোরিন পরমাণু কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে ঋণাত্মক আয়ন দিবে, যার ফলে তারা নতুন একটি যৌগিক পদার্থ গঠন করবে যার নাম হবে কি? সোডিয়াম ক্লোরাইড। দেন আমরা এই সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ এভাবে দিতে পারি, যেমন সোডিয়াম শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে আমরা একটা ডট চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম, প্লাস ক্লোরিন পরমাণু তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 60টি। জোড়াই জোড়াই দিতে হবে। আমরা 3 জোড়া ইলেকট্রন প্লাস একটি থাকবে কি? সিঙ্গেল অবস্থায়। এখন এই সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন এই ক্লোরিন পরমাণুকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার ফলে এই সোডিয়াম পজিটিভ
আয়ন দেবে, অর্থাৎ পজিটিভ চার্জ দিবে, এবং ক্লোরিন কি করবে, নেগেটিভ চার্জ দিবে। এটা পজিটিভ আয়ন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন। সোডিয়াম প্লাস কেন দিয়েছে, যেহেতু একটা ইলেকট্রন দান করছে এই কারণে একটা প্লাস হয়েছে। আবার ক্লোরিন একটা মাইনাস হওয়ার কারণ কি, ক্লোরিন যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করেছে এই কারণে আমরা কি করেছি, একটি মাইনাস দিয়েছি। এখন কোনো একটা পরমাণু যদি দুইটি ইলেকট্রন দান করে সেই ক্ষেত্রে ওই পরমাণুর ক্ষেত্রে দুইটি পজিটিভ হবে। যেমন এক্স নামক একটি পরমাণু, সে কী করেছে, দুইটি ইলেকট্রন দান করেছে, তাহলে কি হবে, প্লাস প্লাস হবে। অথবা আমরা এটাকে 2+ দিয়ে দিতে পারি। অথবা কোনো একটি পরমাণু, যেমন ওয়াই পরমাণু যদি 3টি ইলেকট্রন দান করে তাহলে আমরা 3টা প্লাস দিব, অথবা আমরা এভাবে লিখতে পারি 3+। অনুরূপভাবে কোনো একটি পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, যেমন অক্সিজেন, অক্সিজেন যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি অক্সিজেন দিয়ে 2-, অর্থাৎ অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন সে কী করবে, গ্রহণ করেছে। এখন এই সোডিয়াম পজিটিভ চার্জ দিয়েছে এবং ক্লোরিন কী করেছে, নেগেটিভ চার্জ দিয়েছে। এখন তারা কি করবে, যেহেতু পজিটিভ এবং নেগেটিভ তারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড নতুন একটি পদার্থ সৃষ্টি হয়েছে, যাকে আমরা খাবার লবণ হিসেবে চিনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ, যে সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যে আয়নিক বন্ধন বিদ্যমান আর কীভাবে আয়নিক বন্ধন বিদ্যমান, এটা যদি আমরা এই এক্সাম্পলটা দিয়ে এই কথাগুলো লিখে দিতে পারি তাহলে আমাদের একটা রচনামূলক প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, দেখাও যে আয়নিক বন্ধন কাকে বলে এবং একটি এক্সাম্পল দাও। অথবা আমাদের থাকতে পারে প্রশ্ন যে আয়নিক বন্ধন কাকে বলে, সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যে আয়নিক বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। আশা করি আপনারা এটার উত্তর দিতে পারবেন। দেন আমরা এখন সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কাকে বলে? অধাতু এবং অধাতু এর মধ্যকার বন্ধনকে সমযোজী বন্ধন বলে এক কথায়, অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। আমরা এই সমযোজী বন্ধনের সংজ্ঞা এভাবে দিব যে অধাতু সমূহের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে কি বলে, সমযোজী বন্ধন বলে। এই সমযোজী বন্ধনের শর্ত কি? এই সমযোজী বন্ধনের শর্ত হচ্ছে অধাতু প্লাস অধাতু, অর্থাৎ এই যৌগিক পদার্থের মধ্যে কোনো ধাতু থাকবে না, কি থাকবে, অধাতু থাকবে, এবং অধাতুর সাথে আরেকটা অধাতু পরমাণু থাকবে, এবং এক বা একাধিক ইলেকট্রন কি করবে, তারা শেয়ার করবে। এটি হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের শর্ত। এই সমযোজী বন্ধন কয়েক প্রকার হয়, এর মধ্য থেকে সমযোজী বন্ধন প্রধানত কত প্রকার, 3 প্রকার। প্রথমত একক বন্ধন। একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন কি, যেমন উদাহরণ যদি দিই, একক বন্ধন যেমন হাইড্রোজেন H2, আমরা জানি হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন থাকে, H+H। এই একটি ইলেকট্রন তারা কি করে শেয়ার করবে, শেয়ার করার ফলে তারা কি হয়েছে, H2 হয়েছে। এটি হচ্ছে একক বন্ধনের উদাহরণ। দেন পরবর্তী সমযোজী বন্ধনটি হচ্ছে কি, দ্বিবন্ধন। দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের এক্সাম্পল যেমন কি অক্সিজেন O2, আমরা জানি অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে। এখন এই একটা অক্সিজেন পরমাণু এবং আরেকটি অক্সিজেন পরমাণু, তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, 6টি ইলেকট্রন থাকে। তারা অষ্টক পূর্ণ করার জন্য সে কি করবে, 2টি ইলেকট্রন তারা শেয়ার করবে, নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করার ফলে এই অক্সিজেন পরমাণুর ইলেকট্রন 8টি হয়েছে, এই অক্সিজেনের পরমাণুরও ইলেকট্রন 8টি হয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ তারা যে ইলেকট্রনগুলো শেয়ার করবে সেই ইলেকট্রনগুলো এই পরমাণুর ক্ষেত্রেও যোগ হবে এবং এই পরমাণুর ক্ষেত্রেও যোগ হবে। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো তারা শেয়ার করবে, এই ইলেকট্রনগুলো শেয়ার করার ফলে আমরা যখন ইলেকট্রনগুলো কাউন্ট করব তখন উভয় পরমাণুর ক্ষেত্রে এই শেয়ার করা ইলেকট্রন কী করব, কাউন্ট করব। এর মাধ্যমে হচ্ছে শেয়ার, অর্থাৎ একটা জিনিস কিন্তু 2 জন ব্যবহার করবে অথবা 3 জন ব্যবহার করবে। যেমন আমাদের সমাজে হতে পারে যে আমাদের একটা শার্ট বা একটা প্যান্ট হয়তো ফ্যামিলির অনেকেই ব্যবহার করি, অথবা দেখা যাচ্ছে বাসায় এমন কোনো প্রয়োজনীয় জিনিস আছে যার ফ্যামিলির সবাই ব্যবহার করতে হয়, শেয়ার করে আমরা ব্যবহার করি। অনুরূপভাবে এই ইলেকট্রন যখন শেয়ার করবে, এই শেয়ার করা ইলেকট্রনটা আমরা যখন কাউন্ট করব তখন উভয় পরমাণুর ক্ষেত্রেই কাউন্ট করব। এটি ছিল আমাদের দ্বিবন্ধনের উদাহরণ। দেন আমরা এখন ত্রিবন্ধনের উদাহরণ দিব। যেমন কি এই ত্রিবন্ধনের যেমন উদাহরণ হচ্ছে কি নাইট্রোজেন। এই নাইট্রোজেনের ক্ষেত্রে
আমরা বলতে পারি নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। এই 5টি ইলেকট্রন তার অষ্টক পূর্ণ করার জন্য তারা কি করবে? 3 জোড়া ইলেকট্রন তারা শেয়ার করবে। এই 3টা ইলেকট্রন শেয়ার করার ফলে এই নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন হয়েছে কয়টি? 8টি। যেমন 1 2 3 4 5 6 7 8, আবার এই নাইট্রোজেনেরও 8টি। আমরা যে ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে যে দাগগুলো ব্যবহার করি, এই দাগগুলো দ্বারা ইলেকট্রন কতগুলো শেয়ার হচ্ছে এবং ওই মৌলিক পদার্থের যোজনী কত এটা বোঝা যায়। যেমন এখানে নাইট্রোজেনের দাগ কয়টা ব্যবহার হয়েছে? 3টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি নাইট্রোজেনের যোজনী কত? 3। আবার অক্সিজেনের ক্ষেত্রে দাগ হয়েছে 2টি, এই কারণে অক্সিজেনের এখানে কি যোজনী 2, এবং তারা কি করছে? 4টা ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ একটা দাগে 2টি ইলেকট্রন এবং যোজনী একটা দাগ সমান সমান 1 যোজনী। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দাগ দিয়েছি একটা, তাহলে হাইড্রোজেনের যোজনী কত? 1। অক্সিজেনের ক্ষেত্রে দাগ যেহেতু 2টা দিয়েছি, অক্সিজেনের যোজনী 2, এবং ইলেকট্রন এখানে কয়টি? 4টি, আর এখানে বাকি আছে 2টি 4টি 8টি। আবার নাইট্রোজেনের এখানে দিয়েছি দাগ 3টি, তাহলে নাইট্রোজেনের যোজনী 3 এবং ইলেকট্রন হচ্ছে 3 দুগুণী 6, আর এখানে 2টি ফাঁকা আছে, তাহলে 8টি। এই নাইট্রোজেনেরও ঠিক 8টি। এটি হচ্ছে আমাদের কি? ত্রিবন্ধনের উদাহরণ। এই সমযোজী বন্ধনের যদি আমরা আরেকটি উদাহরণ দিই, যেমন কি পানি, একটা যৌগিক পদার্থের উদাহরণ দিই, যেমন পানি H2O। এখন এই H2O হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। আর অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে। 6টি ইলেকট্রন আছে। যেহেতু 2টি হাইড্রোজেন পরমাণু আছে, এই কারণে 2টি হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের 2 সাইডে থাকবে। এই হাইড্রোজেন পরমাণু এই অক্সিজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে, এই হাইড্রোজেন পরমাণু এই অক্সিজেনের সাথে আরেকটি ইলেকট্রন শেয়ার করবে। এর দ্বারা আমরা বুঝতে পারবো হাইড্রোজেনের পাশে দাগ আছে কয়টি? 1টি, হাইড্রোজেনের যোজনী 1। আবার অক্সিজেনের পাশে দাগ আছে কয়টি? 2 সাইডে, যেহেতু 2টি দাগ আছে তাহলে অক্সিজেনের যোজনী 2, এবং ইলেকট্রন কয়টি? এখানে যেহেতু ইলেকট্রন শেয়ার করেছে কয়টি? একটা, 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 1টা 8টা, তাহলে অক্সিজেনেরও অষ্টক পূর্ণ হলো, হাইড্রোজেনেরও অষ্টক পূর্ণ হলো। এটি হচ্ছে আমাদের পানির গাঠনিক সংকেত। অর্থাৎ আমাদের বন্ধনটা যদি ভালো করে বুঝি, এই বন্ধনগুলোই হচ্ছে কি? গাঠনিক সংকেত। আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেতটা আমরা বলেছিলাম যখন আমরা বন্ধনে যাব তখন গাঠনিক সংকেতটা ভালোভাবে বুঝতে পারবো, অর্থাৎ বস্তুর গঠনটা তার এই বন্ধনের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে তার গাঠনিক সংকেত। দেন আমরা এখন সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে? যখন 2টি অধাতব পরমাণু, সন্নিবেশ সমযোজী বন্ধনের উদাহরণ হচ্ছে 2টি অধাতব পরমাণু হবে যার মধ্যে কোনো ধাতু থাকবে না। তবে ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে কি বলা আছে? যে সর্বনিম্ন 1 জোড়া ইলেকট্রন শেয়ার করবে, তবে ওই 1 জোড়া ইলেকট্রনটা কি হবে? একটি মাত্র পরমাণু থেকে অপর পরমাণুতে, অর্থাৎ তাদের ডিরেকশন কি হবে? একদিকে হবে। অর্থাৎ যে কোনো একটা পরমাণুর থেকে আরেকটি পরমাণুতে আসবে, কিন্তু ওই পরমাণুতে আবার ইলেকট্রন যাবে না, একমুখী শেয়ার হবে। এই একমুখী শেয়ারকে আমরা কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। সমযোজী বন্ধন ছিল 2মুখী শেয়ার, অর্থাৎ কোনো একটা পরমাণু যখন ইলেকট্রন আরেকটা পরমাণুর সাথে শেয়ার করেছে, এই ইলেকট্রন কাউন্টের ক্ষেত্রে আমরা কি করেছি? উভয় পরমাণুর ক্ষেত্রেই আমরা ইলেকট্রনগুলো যোগ করেছি। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রনগুলো কাউন্ট করব, তখন কি করব? যে কোনো একটা পরমাণু, অর্থাৎ ডিরেকশন যেই দিকে থাকবে শুধুমাত্র ওই পরমাণুর ক্ষেত্রে কাউন্ট হবে। বিপরীত পরমাণুর ক্ষেত্রে ওই ইলেকট্রন আর যোগ করব না, কাউন্ট হবে না। তখন তাকেই আমরা কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যাবে না, সর্বনিম্ন কি করবে? সর্বনিম্ন 1 জোড়া ইলেকট্রন এক মুখে যাবে। এটাই হচ্ছে আমাদের কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। যেমন একটা উদাহরণ দিই, যেমন উদাহরণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন H2SO4 আমরা জানি যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, আবার অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 6টি। এটাকে আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে আমাদের দেখতে হবে যে ওই পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে। এখন সালফারের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে, কেননা সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। এখন পারমাণবিক সংখ্যা 16 যদি আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করি, যেমন 1s 2s 2p 3s 3p 4, আমাদের 16 হয়ে গেছে। 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 4 16। যেহেতু সালফারের শেষ কক্ষপথ কত? 3 নম্বর কক্ষপথ, আর 3 নম্বর কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? s অরবিটালে 2টি, p অরবিটালে 4টি, তাহলে টোটাল যোগ সংখ্যা কত? 6। তাহলে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে।
এবং অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে। এবং হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। এখন আমরা কেন্দ্রে কাকে রাখবো? এখানে আমাদের মৌলিক পদার্থ আছে 3টি, এর মধ্যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। যেহেতু সব থেকে কম সংখ্যক পরমাণু হচ্ছে কি সালফারের, এই কারণে সালফার থাকবে কেন্দ্রে। এখন সালফারকে কেন্দ্রে রাখলাম। কেন্দ্রে রাখার পরে আমরা 4 সাইডে 4টি কী করব? অক্সিজেন দিব। সালফারের 4 সাইডে 4টি অক্সিজেন পরমাণু দিয়েছি এবং হাইড্রোজেন পরমাণু আছে যেহেতু 2টি, এবং 2 সাইডে 2টি কী করব? আমরা হাইড্রোজেন পরমাণুকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার ফলে এখন হাইড্রোজেনের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, 1টি ইলেকট্রন আছে, আমরা এটা দিয়ে দিলাম। আর অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? অক্সিজেনের শেষ কক্ষপথে আমরা জানি 6টি ইলেকট্রন আছে, আমরা অক্সিজেনকেও 6টি ইলেকট্রন দিয়ে দিলাম আমাদের, যাতে হ্যাঁ অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আমরা কি করেছি? পূর্ণ করেছি। অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন পূর্ণ করলাম। সালফারের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে। সালফারের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। এখন তারা যেহেতু ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে 1টি ইলেকট্রন শেয়ার করবে, এই হাইড্রোজেন পরমাণু এই অক্সিজেনের সাথে 1টি ইলেকট্রন শেয়ার করবে, এই অক্সিজেন এই সালফারের সাথে 1টি ইলেকট্রন শেয়ার করবে, এই অক্সিজেন এই সালফারের সাথে 1টি ইলেকট্রন শেয়ার করবে। এখন অক্সিজেনেরও অষ্টক পূর্ণ হলো, হাইড্রোজেনের 2টা পূর্ণ হলো, এই অক্সিজেনেরও অষ্টক পূর্ণ হলো, সালফারেরও অষ্টক পূর্ণ হয়ে গেছে। যেহেতু এই পাশে সালফার একটা দাগ আছে, এই পাশে সালফারের একটা দাগ আছে, তাহলে 2টা দাগে কয়টা ইলেকট্রন কাউন্ট হবে? প্রত্যেকটা দাগে 2টা ইলেকট্রন কাউন্ট হবে এবং যোজনী 1। তাহলে এই 2টা আর 2টা 4টা, এখানে 2টা 6টা, এখানে 2টা 8টা পূর্ণ হয়ে গেল। এখন এই অক্সিজেনের 6টি ইলেকট্রন আছে, আবার এই অক্সিজেনের 6টি ইলেকট্রন আছে। এখন তাদের তো অষ্টক পূর্ণ হয়নি, তারা কি করবে? এই সালফারের এই 2টা ইলেকট্রন এক মুখে যাবে, শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে কাউন্ট হবে কিন্তু সালফারের ক্ষেত্রে কাউন্ট হবে না। এই সালফারের এই 2টি ইলেকট্রন কি হবে? শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে যখন কাউন্ট করব তখন অক্সিজেনের ক্ষেত্রে কাউন্ট হবে, কিন্তু অক্সিজেন থেকে কোনো ইলেকট্রন সালফারের দিকে যাবে না। আবার এই 2টি যে সালফার থেকে আসছে, সালফারের ক্ষেত্রেও কিন্তু ওই 2টি কাউন্ট হবে, অর্থাৎ সালফারের ক্ষেত্রে যখন হিসাব করবো এই 2টিকেও হিসাবে আনবো, আবার এই 2টিকেও সালফারের ক্ষেত্রে হিসাবে আনবো, কিন্তু অক্সিজেন থেকে কোনো ইলেকট্রন আবার সালফারের দিকে আসবে না। একটি পরমাণু থেকে আরেকটি পরমাণুর দিকে শুধুমাত্র ধাবিত হবে, এবং সর্বনিম্ন কয়টি? 1 জোড়া, অর্থাৎ 2টি একসাথে 2টি আকারে যাবে, মানে একটি একা যাবে না, সর্বনিম্ন 2টি যাবে। তখন আমরা তাকে বলবো কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এই বন্ধনটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, আবার এই বন্ধনটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এবং এই বন্ধনটা কি? সমযোজী বন্ধন। এই বন্ধনটাও সমযোজী বন্ধন, এটাও সমযোজী বন্ধন, এটাও সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি? সালফিউরিক অ্যাসিডের আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনের উদাহরণ, এবং এটি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম তখন সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত এভাবে দিয়েছিলাম যে HgO সালফার, সালফারের পাশে একটা ও দিয়ে এরকম একটা H ছিল, এবং সালফারের এই পাশে দাগ দিয়ে একটা অক্সিজেন, এই পাশে 2টি দাগ দিয়ে অক্সিজেন। অর্থাৎ এই যে 2টি ইলেকট্রন শেয়ার করেছে একমুখী, এই কারণে আমরা কি করেছি? এই 2টা দাগ দ্বারা বোঝায় যে 2টি ইলেকট্রন কি হয়েছে? শেয়ার হয়েছে। এটি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। আমরা এভাবেও দিতে পারি অথবা এভাবেও দিতে পারি, যেভাবে দেন না কেন গাঠনিক সংকেত এই বন্ধন আকারে, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রনের মাধ্যমে এভাবেও দেখাতে পারবো, এভাবেও দেখাতে পারবো। আপনারা যেভাবে দেন না কেন গাঠনিক সংকেত হয়ে যাবে। এভাবে লিখলেও গাঠনিক সংকেত হবে, এভাবে লিখলেও গাঠনিক সংকেত হবে। আর গাঠনিক সংকেতকে সবসময় কি করা হয়? থার্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে দেওয়া হয়। এখন আমরা দেখব এই অধ্যায় থেকে আমাদের জন্য কোন কোন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে রাসায়নিক বন্ধন কাকে বলে, আমাদের এই প্রশ্নটা থাকতে পারে, এবং এই প্রশ্নটাও অনেক বছরই সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে। দেন আমাদের থাকতে পারে যে আয়নিক বন্ধন কাকে বলে, বা আয়নিক বন্ধন বলতে কি বুঝো। দেন আমাদের থাকতে পারে সমযোজী বন্ধন কাকে বলে, অথবা থাকতে পারে যে সমযোজী বন্ধন বলতে কি বুঝো, বা সমযোজী বন্ধনের একটি উদাহরণ দাও। দেন আমাদের থাকতে পারে যে সন্নিবেশ সমযোজী বন্ধন বলতে কি বোঝো, অথবা সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে। এখন আমরা এই অধ্যায় থেকে একটি রচনামূলক প্রশ্ন দেখব, যে রচনামূলক প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ 99% আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবং এই একটি প্রশ্নই বিভিন্নভাবে উপস্থাপন করে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে, আয়নিক বন্ধন কাকে বলে? খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের ভিতর কিভাবে আয়নিক বন্ধন সৃষ্টি হয় ব্যাখ্যা করো। অথবা
আয়নিক বন্ধন বলতে কি বুঝো, ব্যাখ্যা সহ একটি উদাহরণ দাও। অথবা আমাদের এই প্রশ্ন থাকতে পারে যে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে আয়নিক বন্ধন বিদ্যমান বিস্তারিত আলোচনা করো, যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি। সো এই ছিলই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।